দেশে দ্রুত বাড়ছে কোটিপতির সংখ্যা। তথ্য কেন্দ্রীয় ব্যাংকের জুন শেষে কোটি টাকার হিসাবধারী 1 লাখের বেশি। অর্থের উৎস খোঁজার তাগিদ অর্থনীতিবিদের। রপ্তানির সঙ্গে রেমিটেন্সেও সুবাতাস। অর্থবছরের প্রথম 3 মাসে বিদেশে পণ্য বিক্রি বেড়েছে 5.5% বেশি। সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এলো $268 কোটি। ঠিকাদার পালিয়ে যাওয়ায় স্থবির পটুয়াখালীর 23 প্রকল্পের কাজ। ভোগান্তিতে এলাকাবাসী। কার্যাদেশ বাতিল করতে চাইলে মামলা করেন সাফ ঠিকাদাররা। আদালতের আদেশের অপেক্ষা। উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তা। তলিয়েছে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। পানিবন্দী লক্ষাধিক মানুষ। কুড়িগ্রামে ভাঙন আতঙ্ক। এবং পারমাণবিক শক্তি উন্নয়নে এশিয়ার পথিকৃৎ ঢাকা, বলছে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটম। দেশের সামগ্রিক বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রূপপুর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিনাতারা জশোয়া। দেশে দ্রুত বাড়ছে কোটিপতির সংখ্যা, এমন তথ্যই মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। গেল জুন শেষে কোটি টাকার ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে। অথচ 6.5 বছর আগেও এই সংখ্যা ছিল মাত্র 19,163টি। বাংলাদেশ ব্যাংক একে ইতিবাচক হিসেবে দেখলেও অর্থের উৎস খুঁজে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। আয় বৈষম্য বেড়ে যেমন দেশের মোট সম্পদের 30% বেশি পুঞ্জীভূত হয়েছে 5% শীর্ষ ধনীর হাতে, তেমনি সবচেয়ে গরিব 5% মানুষের মোট সম্পদের পরিমাণ 0.78% থেকে নেমেছে 0.37%। বিবিএসের দেয়া আয় বৈষম্য বৃদ্ধির এই চিত্র আরও ফুটে উঠেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, কোটি টাকার বেশি অর্থ রয়েছে। গেল জুন শেষে দেশে এমন ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে। মাত্র 3 মাসে বেড়েছে প্রায় 6,000টি। অথচ 2020 সালে ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্টধারীর সংখ্যা 93,890টি, আর 2008 সালে ছিল মাত্র 19,163টি। বড়লোক যারা ছিল, দ্য সো কল্ড রিচ, আরও বড়লোক হয়েছে, তারাই কিন্তু সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে। শ্রেণীকৃত ঋণ করার পিছনেই তারাই আছে। কিন্তু মধ্যবিত্ত পরিবার, ফিক্সড ইনকাম গ্রুপ বা লোয়ার ইনকাম গ্রুপ, তাদের তো আমি কোনো রকম কোনো উন্নতি আমার চোখে ওরকম পড়ে না। বাংলাদেশ ব্যাংক বলছে, রাজনৈতিক সহ বেশ কিছু কারণে ব্যাংক বিমুখ আমানতকারী আবার সঞ্চয় হিসাবে জমা রাখতে শুরু করেছেন, আর এতেই বাড়ছে কোটিপতি। ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা যখন ভালো ব্যবসা করবেন, মুনাফা করবেন অধিক, স্বাভাবিকভাবে সেটা যখন ব্যাংকের তার অ্যাকাউন্টে এটা রিফ্লেকশন হবে, সে নতুন করে ইতিপূর্বে সে করোড়পতির তালিকায় ছিলেন না কোটিপতি, এখন সে কোটিপতি ট্রিট করছেন। রকেট গতিতে দেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধির হিসাব দেখে হঠাৎ কারোর ভাগ্যের পরিবর্তন হলো কিনা তা খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেকেই প্রধান অর্থনীতিবিদ। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখা উচিত এই টাকাটার উৎসটা কোথা থেকে আসছে, তাই না? এটা যদি দেখা যায় যে না, এটা বৈধ উৎস থেকে টাকাটা আসছে, তাহলে তো সেটা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। কিন্তু যদি অবৈধ উৎস হয়, তাহলে অবশ্যই সেগুলো বিরুদ্ধে এটা আরও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল মার্চ শেষে ব্যাংকে মোট আমানতের পরিমাণ ছিল 19,23,504 কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে 19,96,583 কোটি টাকায়। এ সময় নতুন ব্যাংক হিসাব খোলা হয়েছে প্রায় 32,95,000। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। দেশের মানুষের আয়, ব্যয়, সঞ্চয়, আমানত সহ ব্যাংকিং খাতের বিশ্লেষণে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম। মাসুম, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। আপনি নিশ্চয়ই আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলেন যে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে, তবে ভাববার বিষয় হলো একটু বেশি দ্রুত সময়ের মধ্যে কোটিপতির সংখ্যাটা বেড়েছে। এটা কি এমন বিষয় যে অর্থনীতিতেই গত 5-6 বছরে এমন কিছু ঘটেছে যে কারণে কোটিপতির সংখ্যা বেড়েছে, নাকি হঠাৎ করে কারো ভাগ্য পরিবর্তন হয়েছে? আপনার কি মনে হয়?
আহ, এখানে আমরা অনেকভাবেই দেখতে পারি, কিন্তু আমরা যদি একটু পজিটিভ এন্ড থেকে দেখি, যদি ধরেন আমাদের ইকোনমির যে সাইজ এখন যদি দেখেন 460 বিলিয়নের একটি ইকোনমি, এবং সেখানে যদি আপনি দেখেন যে জিডিপির গ্রোথটা আমরা লাস্টে দেখেছিলাম অনেক প্রায় 6, 7, 8% পর্যন্ত জিডিপির গ্রোথ ছিল আগে যেটা। তো সেখান থেকে যদি আমরা ধরেন 1972-তে আমরা যখন শুরু করি, তখন 1 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট ছিল অনলি 5টা। কিন্তু তখন আবার ব্যাংক এবং ব্যাংকের যে ব্রাঞ্চ, এটা টোটাল মিলিয়ে অ্যারাউন্ড 1100 ছিল। কিন্তু এখন কিন্তু সেটা 10,000 ক্রস করে চলে গেছে। তার মানে হলো যে আমাদের কিন্তু গ্রোথ কিন্তু অলওয়েজ আছে, কিন্তু সেটার সাথে সাথে আপনি যদি দেখেন আমাদের যে যে কারণগুলি মনে হচ্ছে, একটা কারণ হতে পারে যে মানি লন্ডারিং। এই যে আমাদের কোভিড এর সময় এবং এই গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকের নতুন যে গভর্নর আসছে, তখন এসে যে যে টাইটিং হয়েছে, তখন কিন্তু আমাদের মানি লন্ডারিংটা অনেকটা কমে গিয়েছে। এবং সাথে সাথে আপনি দেখেছেন যে কোভিড এর সময় প্লাস এই গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার সময় তখন আমাদের ইনফ্লেশন অনেক সময় আমরা দেখেছি 10%-এর উপরে। তার মানে হলো একটা গ্রুপ কিন্তু এখানে অনেক মুনাফা করেছে, এবং সেই মুনাফার কারণেও সেটাও হতে পারে। এবং সাথে সাথে আপনি দেখবেন যে আমাদের যে এনবিআর এর যে নতুন পলিসি, যে অনেক জায়গায় যাদের দেখা যায় যে বেশি অ্যামাউন্টের টাকা থাকে একটা অ্যাকাউন্টে, সেম অ্যাকাউন্টে এরকম, তখন দেখা যায় তাদের হয়তো বা ট্যাক্সের একটা ব্যাপার থাকে। সেই জন্য অনেকে দেখা যাচ্ছে যে যেহেতু ব্যাংক কয়টা অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এটা যেহেতু লিমিট নাই, সেজন্য দেখা যায় অনেক ইন্ডিভিজুয়াল অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্ট এবং কোম্পানির অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্ট। সাথে সাথে আপনি দেখবেন যে ব্যাংক, আমাদের যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, তাদেরও কিন্তু অনেক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। বাট যেটা আমাদের ওয়ারি, যেটা আমাদেরকে ভয় পেতে হবে, সেটা হলো আপনি যদি দেখেন 30% রিচ পিপল যারা কন্ট্রোল টোটাল যে অ্যাসেটের, সেটা অনলি 5% পিপল এই টোটাল 30% অ্যাসেট কন্ট্রোল করে। আবার অন দি আদার হ্যান্ড আপনি যদি একেবারে বটমে আমাদের যে আমি বুঝতে পোর পারছি পিপল আপনি দেখেন। আয় বৈষম্যের কথা বলছেন, আমরা আয় বৈষম্যে তো জি। আসবো। তার আগে আমি একটু আপনার এই কথা ধরে আসতে চাই। আপনি বললেন যে বিদেশে মানি লন্ডারিং এর যে বিষয়টা সেটা কমে গেছে হয়তোবা, এই জন্য গত 5-6 বছরে কোটিপতির সংখ্যা বেড়েছে। কিন্তু আমরা যখন 5 আগস্টে সরকার পরিবর্তনের পর দেখলাম, তখন কিন্তু বিগত সময়ে টাকা পাচারের অনেক বড় বড় চিত্র তুলে ধরা হলো। তো সেক্ষেত্রে সেই চিত্রটা কি প্রভাব ফেলেনি? অবশ্যই, কারণ আপনি রাইটলি বলেছেন। যেমন ধরেন আগে আমরা দেখেছি যে হিউজ এই যে ব্যাংকিং সেক্টর থেকে আমাদের বলা হচ্ছে ডিস্ট্রেসড অ্যাসেট অ্যারাউন্ড 11 লাখ crore টাকা। তাহলে এই ডিস্ট্রেসড অ্যাসেটই যদি 11 লাখ crore টাকা হয়, এই যে যে ব্যাংকের যে নন পারফর্মিং লোন এবং যে আপনার রাইট অফ, এইটা তো ম্যাক্সিমাম টাকাটাই হলো আপনার লুট হয়েছে। তাহলে এই টাকাগুলি তো লুট হয়ে তো আর আমাদের ব্যাংকিং চ্যানেলে নেই, এই টাকাটা তো পাচার হয়ে গেছে। কিন্তু পাচার হয়ে যাওয়ার এই যে আমরা দেখছি যে রিসেন্ট যেই টাইমটা, সেই টাইমে যেই মানি লন্ডারিংটা, সেটা যেহেতু অনেকটা কন্ট্রোল নিয়ে আসছে, এবং সাথে সাথে আমরা দেখেছি যে আমাদের রেমিটেন্সের ফ্লোটা কিন্তু অনেক ভালো। এবং আপনি দেখেছেন যে লাস্ট ইয়ারেই দেখেছেন যে $30 বিলিয়ন আমাদের রেমিটেন্সের আমাদের এক্সপোর্টের যেই প্রসিডটা, সেটাও কিন্তু আমাদের একটা ভালো স্টেজে, যেমন 50 বিলিয়নের উপরে ছিল। তার মানে হলো কিন্তু আমরা ইম্পোর্টটাও কিন্তু অনেকটা রিডিউস, যেটা আমরা ওভার ইনভয়েস এবং আন্ডার ইনভয়েসের মাধ্যমে যে টাকাটা চলে যেত, সেটাও কিন্তু হয়নি। এবং আমাদের যেটা সবচেয়ে সিচুয়েশন যেটা আমার কাছে মনে হয়, যে ব্যাংকিং সেক্টরকে এই যে যে অনেকগুলি ব্যাংক একই সাথে যে কলাপস সিচুয়েশনে চলে যাচ্ছে, যেহেতু এই ব্যাংকগুলি লুট হয়েছে এবং ব্যাংকিং চ্যানেলে যে আমাদের কনফিডেন্স ছিল না, এখন কিন্তু মানুষ আবার কনফিডেন্স রিগেইন করে, আপনার যদি ডিপোজিট গ্রোথটা দেখেন যেটা 8%-এর উপরে চলে গেছে, তার মানে হলো অনেক টাকা ব্যাংকিং চ্যানেলে ছিল না। এবং ব্যাংকিং চ্যানেলে ছিল না দেখে এই যখন ব্যাংকিং চ্যানেলে আবার ঢোকা শুরু করেছে, কারণ হলো অনেকগুলি ব্যাংক আমরা জানি যে এগুলি ভালো করছে, এবং সেই জন্য তাদের কিন্তু ডিপোজিট বেড়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আরেকটা ডাটা মাসুম, আমি দেখলে একটু আপনি আপনাকে থামাতে চাই। সেক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয়ও আলোচনায় আসতে পারে। আপনি বলছিলেন ব্যাংকের প্রতি মানুষের কনফিডেন্স বেড়েছে, কিন্তু একই সাথে আমরা কিন্তু দেখেছি বেশ কিছু ব্যাংকে তারল্য সংকটে ভুগতে, সেখানে বেশ কিছু ব্যাংককে আমরা মার্জ হতে দেখলাম। সেখানে আমরা বারবারই আমরাও প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছি যে যারা আছে গ্রাহক, তারাও কিন্তু অনেকটা সংকটে, আস্থা সংকটে ভুগছিল। তো সেক্ষেত্রে সেই আস্থা সংকটের চিত্রটা মানে পাল্টে কিভাবে গেল? না, আস্থা সংকটটা কিন্তু এখন আমাদের ব্যাংকিং সেক্টরে ওভারঅল কিন্তু কনফিডেন্সের যেগুলি খারাপ ব্যাংক
করছে, পারফরমেন্স যেগুলি আমরা দেখেছি যে ডিরেক্টলি লুট করেছে, সেই ব্যাংকের উপরে কিন্তু কনফিডেন্স আসেনি। কিন্তু অন দি আদার হ্যান্ড যেখানে অনেক ভালো ভালো ব্যাংক আমরা দেখছি, যেমন কথার কথা আপনি ব্র্যাক ব্যাংক বলতে পারেন, ডাচ বাংলা ব্যাংক বলতে পারেন, সিটি ব্যাংক, এরকম অনেকগুলি ভালো ভালো ব্যাংক যারা ভালো করছে, তাদের কিন্তু ডিপোজিট অনেক বেড়ে যাচ্ছে। যদি আপনি এবছরেরই একটা ডাটা দেখেন যে এই যে 1 কোটি টাকার উপরে যাদের আপনার ডিপোজিট, যেমন যদি আপনি মার্চে যদি আপনি ধরেন, তাহলে যেমন ছিল 7,83,653 টাকা, এইটাই কিন্তু আবার এই জুন মাসে আপনি দেখেছেন যে 8,80,772 টাকা হয়েছে। তার মানে হলো কি, এই কনফিডেন্স গেইন করার কারণে এখানে কিন্তু আপনার ইকোনমিতে মানি সার্কুলেশন হচ্ছে, এবং যার ফলে শ্রুতিতে আমরা দেখছি যে এই যেহেতু কনফিডেন্স বেড়েছে এবং ডিপোজিট গ্রোথ হয়েছে, এবং সেই জন্যই এই অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় যে এটা 2008-এর ডাটা, যেখানে দেখা যাচ্ছে যে আপনার 19,000 কোটি টাকা, কিন্তু 2025-এর যদি জুন আমরা যেটা লাস্ট দেখছি, সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার 1,27,000 কোটি টাকা। কিন্তু টোটাল ডিপোজিটও আপনি যদি দেখেন এই যে কয়েক মাসেই, যেমন আপনার আমাদের 19,23,000 কোটি টাকা ছিল ইন জুনে, সেটা কিন্তু মাত্র এই মার্চে ছিল, জুনে এসে সেটা কিন্তু হয়ে গেল 19,96,000 টাকা। অনলি 3 মাসের মধ্যে 73,000 কোটি টাকার কিন্তু ডিপোজিট গ্রোথ এসেছে, এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারও কিন্তু প্রায় 32 লাখ ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে। যেটা ধরেন আপনি সেপ্টেম্বরের ডাটা যদি দেখি, আমরা 16 কোটি 20 লাখ ব্যাংক অ্যাকাউন্ট ছিল। তার মানে ওভারঅল আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এই যে গ্রোথটা হচ্ছে, এটার নেগেটিভ এন্ডও আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা পজিটিভ এন্ডও আছে, যে ব্যাংকিং সেক্টরের দিকে কনফিডেন্স বাড়ছে, এবং সেই জন্য অনেক ডিপোজিটর আসছে যারা ডিপোজিট করছে, যার জন্য এই সংখ্যাটার অ্যামাউন্ট বাড়ছে। এবং সেটার সাথে সাথে যদি আপনি ধরেন ক্যাপিটাল মার্কেটেও দেখেন, ক্যাপিটাল মার্কেটে আপনার বিও অ্যাকাউন্ট যেটা, সেটা যারা 1 লাখের নিচে যে অ্যামাউন্টটা, সেটাও কিন্তু আপনার 2024-এ ছিল 9,16,000 বিও অ্যাকাউন্ট, কিন্তু সেটা আমরা দেখছি আবার আপনার 1 লাখের নিচে যেটা, সেটা কিন্তু 8,31,000 বিও অ্যাকাউন্ট। আবার 1 কোটি টাকার উপরে যারা, সেটা কিন্তু আমরা দেখেছি আপনার যেমন 12,993 বিও অ্যাকাউন্ট ছিল, সেটা কিন্তু আবার 1 কোটি টাকার উপরে যারা, সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে 13,316 বিও অ্যাকাউন্ট বেড়েছে। তার মানে হলো যে এই পার্টিসিপেশনটা বাড়াটা কিন্তু আমার কাছে মনে হয় না আপনার কাছে যে এটা ইতিবাচক নেগেটিভ একটা মনে হচ্ছে। এক্সপ্লেনেশন আছে বা ন্যারেটিভ আছে, সাথে সাথে পজিটিভ ন্যারেটিভও আছে এটার সাথে। জি, আপনার কাছে ইতিবাচক মনে হচ্ছে। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম, অর্থনীতিবিদ বলছিলেন যে এটা ইতিবাচকভাবে দেখার জায়গা আছে, বাংলাদেশ ব্যাংকও ইতিবাচকভাবে দেখছে, কিন্তু হঠাৎ কারো ভাগ্য পরিবর্তন হলো কিনা তাও খতিয়ে দেখার বিষয় আছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনার কি মনে হয়, পুরোটাই ইতিবাচক যারা এই দ্রুত সময়ের মধ্যে কোটিপতি বাড়ার বিষয়টি, নাকি আসলেও খতিয়ে দেখার কোনো জায়গা আছে? জায়গা অবশ্যই আছে, কিন্তু সেইটার জন্য তো আপনি অলরেডি অনেক ধরনের ইনভেস্টিগেশন, অনেক ধরনের রিফর্ম চলছে। কিন্তু আপনি যদি ব্যাংকিং সেক্টরে আবার এই ধরনের ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু করে দেন, তাহলে দেখা যাবে ওভারঅল ব্যাংকিং সেক্টরে কিন্তু কনফিডেন্স কমে যাবে। তখন কিন্তু লোকজন কিন্তু আবার ব্যাংকিং চ্যানেল থেকে দূরে সরে গিয়ে বাড়িতে টাকা রাখা শুরু করে দিবে। আবার বাড়িতে টাকা রাখা শুরু করলে, যেমন আমরা দেখেছি একসময় প্রায় 2,96,000 কোটি টাকা কিন্তু ব্যাংকিং চ্যানেলের বাহিরে। তার মানে হলো যদি এই অ্যামাউন্টটা যদি বাহিরে থাকে, সেটা কিন্তু ইকোনমিতে সার্কুলেশন হবে না। সেই জন্য আমার কাছে মনে হয় ব্যাংকিং সেক্টরকে আপনার ডিস্টার্ব করা যাবে না। যদি যে ইন্ডিভিজুয়ালরা যারা করাপশনের সাথে ইনভলভ, তাদেরকে আপনার আলাদাভাবে ইনভেস্টিগেশন করে তাদেরকে আপনার আইনের আওতায় আনতে হবে, সে যেই সেক্টরে করাপশন করেছে সেই সেক্টর ধরে ধরে। কিন্তু আপনি যদি ওভারঅল ঢালাও ভাবে যদি আবার আপনি এই মনিটরিং করতে যান, স্ক্রুটিনি করতে যান, তাহলে তখন বিগত দেখা যাবে যে সময়ের ব্যাংকিং মতো সেক্টর থেকে, নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না, তার গ্যারান্টি কিভাবে দেওয়া যায়? হ্যাঁ, কিন্তু আপনাকে এই জায়গাটাকে ব্যালেন্স করতে হবে। কারণ এই ব্যালেন্সটা যদি আপনি দেখা যায়, যদি ব্যাংকিং সেক্টরকে আবার যদি অস্থিরতায় নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার এই সাধারণ যারা ডিপোজিটর, এরা কিন্তু সরে যাবে। এবং সেইটা আপনি পার্সন টু পার্সন, কেস টু কেস বেসিস আপনি ইনভেস্টিগেশন করতে পারেন, কিন্তু সেইটা পাবলিক ডোমেইনে সেইভাবে কিন্তু আপনি যদি প্রভাব আনেন, তাহলে কিন্তু দেখা যাবে অনেকেই ভয় পেয়ে যাবে, এবং এই অর্থ ব্যাংকিং চ্যানেল থেকে কিন্তু দূরে সরে যাবে। আমরা কারণ একটু অনেকটাই
ব্যাংকিং খাতের বিষয়টা আমাদের কাছে অনেকটাই পরিষ্কার। আপনি বলছিলেন যে স্থিতিশীল রাখতে হবে আমানতকারীদের কাছে। তো সেক্ষেত্রে আমি একটু আয় বৈষম্য নিয়ে আপনি কিছুক্ষণ আগে কথা বলা শুরু করছিলেন। যেমন মোট সম্পদের 30% বেশি ভোগ করছে শীর্ষ 5% ধনীরা এবং শীর্ষ 5% গরিবদের হাতে আছে 0.78%। এই যে আয় বৈষম্যের চিত্রটা অনেক বছর ধরে প্রকট আকার ধারণ করছে, কোনো সরকারই কেন আসলে এই আয় বৈষম্যের লাগাম টেনে ধরতে পারছে না? আসলে ধরেন আমাদের যদি আপনি দেখেন যে অ্যাভারেজ স্যালারি এবং সেটার সাথে সাথে যে আমাদের যে যারা ধরেন সিটি বেস থাকে তাদের যে কস্টিং, এটা কিন্তু এই মিডল ক্লাস যারা তারা কিন্তু অলওয়েজ সাফার করছে। কারণ এই যে আপনার উপরের যে 5% বা 10%, যদি আমরা যেটা আমাদের কাছে যে ডেটা আমরা দেখছি 5%, 30% টোটাল অ্যাসেটের এই 5% অ্যাকচুয়ালি ভোগ করছে। আবার যদি বটম এন্ডে দেখেন আপনি, সেই 5% পোর যারা, তাদের ইয়েটা অ্যামাউন্টটা টোটাল অ্যাসেটের সেটা দেখবেন যে 1%-এর নিচে প্রায় 0.37%। তার মানে হলো যেই আপনার যে সোসাইটির অ্যাবভ যারা, কিছু লোকের কাছে হিউজ পরিমাণ টাকা, আবার একেবারে বটমে তারা দেখা যায় যে আপনার একবেলা খেতে পারছে না। তো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমাদের সোসাইটিতে ভেরিয়েশনটা অনেক বেশি, যেটা গভর্নমেন্টকে বিভিন্নভাবে সোশ্যাল সেফটি নেট নিয়ে অ্যাডভান্স হতে হবে এবং এখানে আর্নিং বৈষম্যটাকে অনেকভাবে আমাদেরকে এটাকে রিডিউস কিভাবে করা যায় সেই জায়গাগুলি আপনাকে করতে হবে। তাহলে ওভারঅল যদি আমরা চিন্তা করি, আমাদের যেই মার্কেটে এমপ্লয়মেন্ট যেভাবে হচ্ছে এবং সেই এমপ্লয়মেন্টের যদি অ্যাভারেজ স্যালারি সেটা যদি আপনি করেন এবং যদি তাদের যে কস্টিং এর যেই জায়গাটা সেটা, এবং সেটার সাথে সাথে যদি আপনি দেখেন যে আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও অনলি কত 7%-এর অ্যারাউন্ড, তাহলে সেই জায়গাটা যদি, এই জায়গাটা যত বেশি তারা ওই যে রিচ পিপল থেকে যদি কালেকটিভ বা কালেকশনটা যদি বেশি হয়, তখনই কিন্তু তারা এই সোশ্যাল সেফটি নেটটা বেশি করতে পারবে। তাহলে কিন্তু আমাদের এই বৈষম্যটা অনেকাংশে কমে যাবে। ধন্যবাদ মাসুম। আসলে অর্থনীতি নিয়ে আলোচনা করলে আমাদের আরো অনেক সময় দরকার, কিন্তু সময় স্বল্পতার জন্য আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই আপনাদের কথা শোনা যায় যে মাঝে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে অর্থনীতির নানা বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন অর্থনীতি বিশ্লেষক এম মাসুম। এদিকে রফতানির সঙ্গে রেমিটেন্সেও সুবাতাস বইছে। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রফতানি আয় বেড়েছে 5.5% বেশি। $231 কোটি বেশি পণ্য রফতানিতে নেতৃত্ব দিয়েছে তৈরি পোশাক, চামড়াজাত ও সিরামিক পণ্য। অন্যদিকে সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে $268 কোটি। তৈরি পোশাক খাত আবারও বাজিমাত করল রপ্তানি আয়ে। অর্থবছরের শুরুর 3 মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রপ্তানি হয়েছে $997 কোটি পোশাক, যা গত অর্থবছরের তুলনায় 4.79% বেশি। সব মিলে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে $1,231 কোটি 31 লাখ পণ্য রপ্তানি হয়েছে, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় 5.64% বেশি হলেও একক মাস হিসেবে রপ্তানি হার কিছুটা কমেছে। তবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির চাহিদাপত্রের তালিকায় পোশাকের সাথে ছিল চামড়া ও চামড়াজাত ও সিরামিক পণ্য, তবে চাহিদায় কিছুটা ভাটা ছিল প্লাস্টিক পণ্যের। দেশের রপ্তানিকারকদের সাথে তাল রেখে সেপ্টেম্বরে প্রবাসীরা আশাহত করেননি। গত অর্থবছরের আগস্টের পর থেকে রেমিটেন্সের ধারাবাহিকতা বজায় রেখে নতুন অর্থবছরের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। $2.68 কোটি মার্কিন ডলারের এই আয় টাকার অঙ্কে 32,757 কোটি টাকা, 2 অর্থবছরের একই সময়ের তুলনায় 15.9% বেশি। এই প্রবাহটা অব্যাহত রাখতে হবে। তবে আরেকটা বিষয় সেটা রাষ্ট্রীয় ইস্যু, সেটা হলো যে আরও বেশি লোক পাঠাতে হবে বিদেশে। পাঠাতে হলে তাদেরকে স্কিল না হলে অন্তত সেমি স্কিল মানুষ পাঠাতে হবে, আর ডেস্টিনেশনগুলি ওয়াইড করতে হবে। মানে আমাদের কনসেন্ট্রেট দেখা যে ইয়েতেই মধ্যপ্রাচ্য একটা হাব, এদিকে একসময় সাউথ কোরিয়া ছিল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শুধু এই হাবগুলো থেকে বের হয়ে আরও নতুন নতুন জায়গায় যেখানে আমাদের প্রবাসীর সংখ্যা খুবই কম, সেটাও এক্সপ্লোর করবো যে ওখানে আমাদের লোক পাঠানোর সুযোগ আছে কিনা। বরাবরের মতো এবারও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, তারপরেই আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর।
বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে 10 দিন আগে ফেলে পালিয়ে যাওয়া কোটি টাকার পণ্য বোঝাই ভারতীয় একটি কাভার্ড ভ্যান নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে রহস্যজনক কারণে এখনও কাভার্ড ভ্যানটি তল্লাশি করেনি কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজিজুল, বেনাপোল স্থলবন্দরে নিরাপদ বাণিজ্য নিশ্চিত করতে স্থলবন্দর কর্তৃপক্ষের 3টি নিরাপত্তা সংস্থার 332 জন নিরাপত্তা কর্মী রয়েছে। এছাড়া 375টি সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক বন্দরের আমদানি এবং রপ্তানি বাণিজ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। স্ক্যানিং মেশিন বন্দরে ট্রাক ঢোকার আগে স্ক্যানিং মেশিনে প্রত্যেকটা ট্রাক সেটি চেকিং করা হচ্ছে। এছাড়া কাস্টমসের রয়েছে যারা গোয়েন্দা সংস্থা, তারা নিয়মিত টহল দিচ্ছেন। তবে এ সমস্ত নিরাপত্তা ব্যবস্থা চোখে ধুলো দিয়ে কখনো আতাত করে অবাধে ভারত থেকে ট্রাক ঢুকছে বেনাপোল বন্দরে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সেটি পাচার হচ্ছে দেশের অভ্যন্তরে। গত 23শে সেপ্টেম্বর বেনাপোল বন্দরে ভারত থেকে একটি কাভার্ড ভ্যান প্রবেশ করে এবং ট্রাকটি যখন স্কেলে ওজনের জন্য নেওয়া হয় তখন সন্দেহ হলে ট্রাক চালককে থামতে বলা হয়। এ সময় ট্রাক চালক বন্দরে ট্রাকটি ফেলে রেখে ভারতে পালিয়ে যায়। এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি বন্দর এবং কাস্টম কর্তৃপক্ষ গত 10 দিন ধরে সেই ট্রাকটি নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে। তবে রহস্যজনক কারণে কিন্তু এখনো সেই ট্রাকটি খুলে দেখা হয়নি ট্রাকটিতে কি আছে। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে দিন দিন এই বাণিজ্যকে নিরাপদ করতে বন্দর এবং কাস্টমসের যত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে, এই নিরাপত্তা ব্যবস্থার সাথে আঘাত করে এক শ্রেণীর দুর্নীতিবাজ ব্যবসায়ীরা কিন্তু বন্দর থেকে কোটি কোটি টাকার আমদানি পণ্য প্রতিনিয়ত পাচার করছে এবং সাম্প্রতিক পাচার কিন্তু আশঙ্কাজনক হারে বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি গত মাসে কিন্তু আরো 3টি ট্রাকে প্রায় 3 কোটি টাকার পণ্য চালান পাচারের সময় আটক করে বর্ডার বিজিবি সদস্যরা। প্রতিনিয়ত এভাবে আমদানি পণ্য পাচার হলেও কিন্তু সংশ্লিষ্ট যারা নিরাপত্তা কর্মী আছেন তারা কিন্তু এই পাচার রোধে ব্যর্থ হচ্ছেন বলা যায়। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের ফেলে যাওয়া যেটি ট্রাক 10 দিন ধরে পড়ে থাকলো, কাস্টম কর্তৃপক্ষ সেটি এখনো খুলেনি এবং তার ভিতরে কি অবৈধ পণ্য চালান আছে সেটি দেখেনি তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। রাজধানীর একটি হোটেলে বাজার ও শিল্প গবেষণায় অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের আবিষ্কারকে শক্তিশালীকরণ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই মুহূর্তে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। এই জিনিসগুলো আমাদের হয় না এখন। আমি মনে করি আপনার যারা আছেন, যেমন আপনার বায়োমেডিক্যাল সায়েন্স তো রিসার্চ ইজ ওয়ান অফ দ্য বেস্ট রিসার্চ বায়োমেডিক্যাল সায়েন্স, এবং ইনফ্যাক্ট টেকনিক এবং স্ট্যাটিস্টিক্যাল টুল কিন্তু বায়োমেডিক্যালে সবচেয়ে ভালো। আমি 78-এ যখন আমি পিএইচডি শেষ করি, আই ইউজ স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফ্রম বায়োমেডিক্যাল স্কুল। ওদের যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ এসপিএসএস কাজে লাগে না, ওরা বলে যে বেস্ট স্ট্যাটিস্টিক্যাল টেকনিক কিন্তু বায়োমেডিক্যাল রিসার্চে খুব অ্যাডভান্স টেকনিক তাদের, কারণ তাদের খুব সেন্সিটিভ। তো এক্সপেরিমেন্ট করতে গেলে আমরা কন্ট্রোল প্লাস স্যাম্পল এক্সপেরিমেন্ট করতে উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করে তো লোকজন মারাই যাবে বা পশু পাখিরা মরেই যাবে। অর্থাৎ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে যে জানে না সায়েন্টিস্টরা, তা না। এইটা আমাদের এখন দরকার। আপনার সায়েন্টিস্টরা দয়া করে নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করেন, আর প্লিজ ইনভলভ দ্য প্রাইভেট সেক্টর। তাদের ছাড়া কিন্তু ডিফিকাল্ট হবে, কারণ এই সরকার আপনার রিসার্চটা ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারবে না, হয়তো কিছুটা ডিসিমিনেট করতে পারবে, কিন্তু এটা দরকার তাদেরকে। এখন এটা ঠিক যে সব রিসার্চ একেবারে কাজে লাগাবেন ফিল্ডে, সেটাও না। কিছু কিছু বেসিক রিসার্চ আছে সেটা জ্ঞান বৃদ্ধির জন্য সহায়ক, কিন্তু বেশি বেশি রিসার্চ আছে কিন্তু আপনারা ইজিলি আপনি ইউজ করতে পারেন। আরেকটা জিনিস আমি রিসেন্টলি দেখেছি, অনেক বাঙালি আমাদের সায়েন্টিস্ট আছে বাইরে, তারা আসতে চায় টেম্পোরারি কিছু কাজ টাজ করে। তাদেরকে আমারও একটা ফেইলিউর কিছুটা, অনেকে আমার কাছে আসে, আমি কাজে লাগাতে পারি না, ওপেনলি তারা বলে যে আমার কিছুদিন লাগান, আমি কাজ করবো। দে জেনুইনলি ওয়ান। এইখানে কিন্তু আমার বোধ হয় যারা বিজনেস সেক্টর, আপনারা একটু দেখেন তাদেরকে যদি যে আপনার আমাদের ডায়াসপোরাকে যদি আনতে পারেন, তারা বিরাট একটা মাইনে নিয়ে আসবে, টাকা পয়সা নিয়ে তা না। তারা তো একটা ভালো লজিস্টিক, একটু সম্মান, একটু রিকগনিশন, তারা কিন্তু অনেক কন্ট্রিবিউট করে এবং দে হ্যাভ টু কোলাবরেট।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। সবশেষ আপডেট জানতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত 1.5 ঘন্টা হয়েছে ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। এই 1.5 ঘন্টা এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের লেনদেন বেশ ভালো ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। আমরা যদি একটু 3 সূচকের দিকে তাকাই, 3 সূচকই কিন্তু 1.5 ঘন্টার লেনদেনে আসার আলো দেখাচ্ছে। প্রধান সূচক ডিএসই এক্স সূচক এখন পর্যন্ত 28 পয়েন্ট বেড়েছে, 28 পয়েন্ট বেড়ে প্রধান সূচক এখন রয়েছে 5475.80 পয়েন্ট, এবং ডিএসইএস বা সরিয়া সূচক সেখানেও আমরা দেখতে পাচ্ছি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা 8.53 পয়েন্ট বেড়েছে, বেড়ে এখন পর্যন্ত সরিয়া সূচকের পয়েন্ট রয়েছে 1182.56 পয়েন্ট। বাছাইকৃত সূচক বা ডিএস30 সূচক সেই সূচকেও ঊর্ধ্বমুখী প্রবণতা প্রায় 15 পয়েন্টই বলা যায় বেড়েছে এখন পর্যন্ত এই 1.5 ঘন্টার লেনদেনে, এবং এখন পর্যন্ত ডিএস30 সূচকের পয়েন্ট রয়েছে 2106.98 পয়েন্ট। একটু যদি লেনদেনের চিত্রটা দেখাই, সকাল থেকে 1.5 ঘন্টায় কিন্তু লেনদেন হয়েছে 247.33 লাখ টাকা। এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে প্রায় 250 কোটি টাকার মতো। 1.5 ঘন্টায় লেনদেন হয়েছে, এবং আমরা যদি একটু বলি যেই সব কোম্পানিগুলো শেয়ার বাজারে লেনদেনে আজকে অংশগ্রহণ করেছে সেই সব কোম্পানিগুলোর মধ্যে 232টি কোম্পানির শেয়ারের দামই কিন্তু বেড়েছে এবং কমেছে মাত্র 75টি কোম্পানির শেয়ারের দাম, এবং অপরিবর্তিত রয়েছে গত কার্যদিবসের মতোই 84টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ বোঝা যাচ্ছে লেনদেনে সূচকে এবং শেয়ারের দামের দিক থেকেও কিন্তু শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। আমরা যদি একটু প্রধান সূচকের চিত্রটাই আপনাদেরকে দেখাই, সকাল 10টা থেকে লেনদেন শুরু হওয়ার পর থেকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, এবং 10:30টার পর অর্থাৎ আধ ঘন্টা লেনদেন হওয়ার পর কিছুটা নিম্নমুখী থাকলেও এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত 1.5 ঘন্টা লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতাই দেখা যাচ্ছে। এবং যেমনটা বলছিলাম, প্রায় 247 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে। কোন কোন কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে এবং সেখানে কোন কোন কোম্পানিগুলো লেনদেনের দৌড়ে এগিয়ে আছে সেই চিত্রটা যদি একটু দেখাই, আমরা প্রথম অবস্থানেই রয়েছে আজকে ঢাকার পুঁজিবাজারে এখন পর্যন্ত রবি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 14.84 লাখ টাকা। দ্বিতীয় অবস্থান আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার, 4 নম্বর অবস্থানে আছে খান ব্রাদার। এবং এখন পর্যন্ত আমরা যেমনটা দেখলাম যে ঢাকার পুঁজিবাজার কিন্তু বেশ ভালো ইতিবাচক প্রবণতাই রয়েছে, এবং গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসেও কিন্তু ঢাকার পুঁজিবাজারে দেখা যাচ্ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা সকাল থেকে, এবং দিন শেষেও কিন্তু এক ভালো অবস্থানেই ঢাকার পুঁজিবাজার শেষ হয়েছে, এবং এখন পর্যন্ত 3 সূচক এবং লেনদেন ঢাকার পুঁজিবাজারে আসার আলোয় দেখাচ্ছে। এই ছিল এখন পর্যন্ত গত 1.5 ঘন্টার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ আপডেট। 24-এর 5 আগস্টে সরকার পতনের পর পালিয়েছে ঠিকাদার, স্থবির হয়ে গেছে পটুয়াখালীর 23টি প্রকল্পের কাজ। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এলজিইডি কার্যাদেশ বাতিল করতে চাইলে মামলা করেন সাব ঠিকাদাররা। আদালতের আদেশের অপেক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য, সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। 2021-22, 2022-23 ও 2023-24 অর্থ বছরে পটুয়াখালীতে এলজিডির 23 প্রকল্পের কার্যাদেশ পান পিরোজপুর 2 আসনে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের মালিকানাধীন ইফতি ইটিসিএল ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পগুলোর মধ্যে গলাচিপা উপজেলায় 3টি, মির্জাগঞ্জে 4টি, কলাপাড়ায় 2টি, দুমকিতে 1টি, রাঙ্গাবালিতে 1টি এবং সদর উপজেলায় 12টি। 2024 সালের 5 আগস্ট সরকার পতন হলে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। সরজমিনে দেখা যায় কোনো প্রকল্পে ড্রেনের কাজ অর্ধেক করা হয়েছে, কোনো সড়কে খোয়া ফেলা হলেও রোলার দিয়ে লেভেল করা হয়নি, কোনো সড়ক কার্পেটিং করা হয়নি, আবার কোনো সড়কে শুধু মাটি কেটে বেড তৈরি করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে খানাখন্দের সৃষ্টি হয়েছে, চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। আমাদের রাস্তাটা 2 বছর ধরে এইভাবে ভালাই ঠিক গেছে, আমরা দুর্ভোগের ভিতরে আছি। একটা মানুষ অসুস্থ হলে প্রেগনেন্সি অবস্থা, একটা মা, তাকে নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না, পরিবহনের এমন কোনো সুযোগ নাই। অসুখ বসুখ হইলে মনে করেন অ্যাম্বুলেন্স আইতে পারে না। ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করে, ওরা যাইতে অনেক বুড়ো বুড়ি রাস্তার পাশে দিয়ে পড়িয়ে দিয়ে ওখানে হাত পা ভাঙছে। ইফতি ইটিসিএল কার্যাদেশ পেলেও বাস্তবায়ন করেছে স্থানীয় সাব ঠিকাদার। ইফতি ইটিসিএল এর মালিক দেশ ত্যাগ করায় এবং তাদের ব্যাংক হিসাব ফ্রিজ হওয়ায় ব্যাংকে চেক ডিজর্নার হয়। এক পর্যায়ে এলজিইডি কার্যাদেশ বাতিল করতে চাইলে মামলা করেন সাব ঠিকাদার। আদালতের আদেশ পেলেই সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। অর্থপ্রাপ্তির জটিলতার কারণে তার কাজ করে না। আমরা এই কাজগুলি কন্ট্রাক্ট ক্যান্সেল করার পদক্ষেপ নিলে তারা আমাদের বিরুদ্ধে মামলা করে। এই মামলাটা চলমান আছে, মামলার নিষ্পত্তি হলে পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। এলজিইডির তথ্য মতে 23টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 93,21,76,000 টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন এ সময় বাণিজ্য।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিস্তারিত জানাতে লালমনিরহাটে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। কুড়িগ্রামে বাদশা সৈকত, প্রথমেই যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, উজানের পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করেই তিস্তার পানি বাড়ায়। আমরা যেমনটি সকালবেলা সময় সংবাদের ক্যামেরার চোখে তিস্তার পানির আগ্রাসী রূপ আমরা দেখিয়েছি, ঠিক তেমন আমরা কিন্তু রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পানিবন্দী হয়েছে হাজার হাজার মানুষ, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরপরে আমরা এসেছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার। আমরা সেখানে যদি একটু বলে রাখি, সেখানে আমরা এসে দেখেছি এখানকার রাস্তাঘাট সব কিছু পানির মধ্যে তলিয়ে গিয়েছে এবং স্কুল, আমরা এই জায়গাটা থেকে এসে দেখেছি দুইটা স্কুল কিন্তু পানির মধ্যে একেবারে নিমজ্জিত এবং স্কুলে কিন্তু মানুষ এবং গবাদি পশু কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন। এছাড়াও এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন গতকাল রাত থেকে কিন্তু হঠাৎ করেই পানি বৃদ্ধি হয়, এরপরই সকাল থেকে কিন্তু পানি বাড়তে থাকে। তারপর থেকে কিন্তু আসলে মানুষের যে কষ্টের সীমা পরিসীমা একেবারে থাকে না, সেই অবস্থা কিন্তু আসলে তৈরি হয়েছে। এই যে লালমনিরহাট রয়েছে, লালমনিরহাটের আদিতমারি উপজেলার, আমি এই মুহূর্তে রয়েছি মহিষখোঁচা যে ইউনিয়ন সেখানে। এখানকার চিত্র যদি আরেকটু বলি, এখানকার মানুষ কিন্তু এখন পর্যন্ত আসলে গতকাল থেকে চুলোয় কোনো কিছু রান্না করতে পারেনি, তারা কিন্তু এখন পর্যন্ত অনাহারে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন এখন পর্যন্ত কিন্তু জনপ্রতিনিধির পক্ষ থেকে তারা কোনো ধরনের সহযোগিতা বা কোনো কিছু ত্রাণ, শুকনো খাবার কোনো কিছু পাননি এবং তারা যেমনটি বলেছেন যে এই বন্যার পূর্বাভাসের ক্ষেত্রে উপজেলা প্রশাসন থেকেও কিন্তু সেই রকম ধরনের ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়নি। এরকম তথ্য কিন্তু আমাদেরকে এখানে স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু আমাকে জানিয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে এখন কিন্তু কাউনিয়ার ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কিন্তু এখন ডালিয়া যে ব্যারেজ পয়েন্ট রয়েছে সেখানে পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু পানির বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু কোনোভাবেই কমছে না। এবং আমরা দেখেছি যে এই আদিতমারি উপজেলার যে মসজিদ এবং সবকিছু মিলে কিন্তু একেবারে পানির মধ্যে নিমজ্জিত অবস্থা এবং মানুষের কিন্তু কষ্ট কিন্তু আসলে সময় যত ঘনিয়ে আসছে তত আরো কষ্ট মানুষের আরো বাড়ছে। তো এই মুহূর্তে পানির বন্দির আরো খবর জানতে আমরা চলে যাব কুড়িগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাদশা সৈকত। কুড়িগ্রামে বৃষ্টি এবং ভারতের যে নেমে আসা উজানি ঢল, এই ঢলে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদী রয়েছে, বিশেষ করে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, এর মধ্যে দুধকুমার নদীতে কিন্তু তীব্র স্রোত বইছে এবং সেই স্রোতের তোরে কিন্তু এই সদরের যাত্রাপুর এলাকায় প্রায় 1 কিলোমিটার ব্যাপী ভাঙন অব্যাহত রয়েছে। যদি দেখায় যে এখানে প্রায় 50টিরও বেশি বসত বাড়ি, সাজানো বসত বাড়ি, এখানকার স্থানীয়রা এই ভাঙ্গনের কবলে পড়ে কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন এবং তারা এই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে এখানে দীর্ঘদিন থেকে ভাঙ্গন, অল্প অল্প ভাঙ্গন অব্যাহত থাকলেও সেই ভাঙ্গন কিন্তু তীব্র হয়ে উঠেছে এবং এর আগে থেকে তারা কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করেছিল যে তাদের যেন এই ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হয়। সেই ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় মানুষজন কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং স্থানীয় মানুষজনের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এই যে মানুষগুলো ঘর বাড়ি হারাচ্ছে, এই মানুষগুলোর কিন্তু আসলে যাওয়ার কোনো জায়গা নেই, তারা অস্থায়ী জায়গায় কিন্তু এই বসত বাড়িগুলো সরিয়ে রাখছে। এবং পাশাপাশি আমি যেটি খোঁজ নিয়েছি যে কুড়িগ্রামের যে ব্রহ্মপুত্র প্রায় 40 কিলোমিটার ব্যাপী যে কুড়িগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এর বিভিন্ন পয়েন্টে কিন্তু এই ভাঙন অব্যাহত রয়েছে। পাশাপাশি ধরলা নদীর পানি বেড়ে সেখানেও কিন্তু ভাঙন চলছে। আমি কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, সেখানকার নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন যে এই সব নদ নদীর অন্তত 10টি পয়েন্টে কিন্তু এই ভাঙন অব্যাহত রয়েছে। সেই ভাঙন তারা পরিদর্শন করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। আর স্থানীয় যে জনপ্রতিনিধি তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও একই কথা বলেছেন যে বারবার কিন্তু এই স্থানীয় লোকজনের মাধ্যমে এখানে মানববন্ধন সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে সরকারিভাবে এই নদীর তীর রক্ষা করা হয়, কিন্তু সেই তীর রক্ষা না হওয়ার কারণে এখানকার মানুষজন ঘর বাড়ি সরিয়ে নিচ্ছে, তাদের অনেকেই ঘর সরিয়ে নিচ্ছে, অনেকেই তাদের ঘরের যে সাজানো অন্যান্য আসবাবপত্র রয়েছে সে আসবাবপত্র কিন্তু সরিয়ে নিচ্ছে, কিন্তু এই ভাঙন অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় যেটি হলো যে এখানে যেটি আমি জেনেছি যে এর আগে প্রায় গত 2-3 বছরে এই এলাকাটির প্রায় 500টি পরিবার কিন্তু বসত বাড়ি হারা হয়েছে এবং তারা
বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে, কেউ চরাঞ্চলে নতুন জেগে ওঠা চরে তারা আশ্রয় নিয়েছে। এই রকম পরিস্থিতিতে কিন্তু এখানকার মানুষজন খুবই আতঙ্ক রয়েছে। আরেকটি বিষয় হলো যারা ভাঙনের হুমকিতে রয়েছে সেই মানুষগুলোও কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে এভাবে ভাঙন অব্যাহত থাকলে তাদের ঘরবাড়ি হারাতে হবে। এই ছিল কুড়িগ্রামের ভাঙন পরিস্থিতির সর্বশেষ। কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদশা সৈকত, এর আগে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন রেদওয়ান হিমেল। বেহাল দশা ঝালকাঠি পৌরসভার একমাত্র বড় বাজারের। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি মাসে নিয়মিত কর দিলেও দীর্ঘদিনেও কোনো উন্নয়ন হয়নি। ভবনের একাংশের ছাদ ও পিলারে ফাটল দেখা দিয়েছে। পৌর কর্তৃপক্ষ বলছে বাজারটি আধুনিকায়নে মন্ত্রণালয়ে একটি ডিপিপি জমা দেওয়া আছে। পলাশরায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাজারে যত্রতত্র আবর্জনা, কোনো কোনো অবকাঠামোতে ফাটল, এরই মধ্যে চলছে বেচাকেনা। ঝালকাঠি পৌরসভার একমাত্র বাজার বড় বাজার, সব পণ্যের বেচাকেনা চলে এ বাজারে। তবে ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, প্রতি মাসে নিয়মিত কর দিলেও দীর্ঘদিনেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি বাজারটিতে। আবর্জনা পূর্ণ প্রতিটি গলিগুলি, সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বাজার ভবনের একাংশের ছাদ ও পিলারে ফাটল দেখা দিয়েছে। এমনকি আবর্জনা অপসারণে পৌর কর্তৃপক্ষের গাফুলতির অভিযোগ এলাকাবাসীর। বাজার দিয়ে বাড়ি গেলে মনে হয় যেন স্নান করে ঘরে উঠতে হয়। সমস্ত ড্রেন গুলো আটকায় নেওয়া, বৃষ্টি হলেই এখানে হাঁটু অব্দি জল হয়ে যায়। মুসলিম নামাজ পড়তে পারতে আসে না, তারপর রাস্তাঘাটের অবস্থা ভালো না, ড্রেনে ময়লা বোঝায়। পৌর কর্তৃপক্ষ বলছে বাজারটি আধুনিকায়নের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে একটি ডিপিপি জমা দেওয়া হয়েছে। পাশ হলেই শুরু হবে কাজ। আমাদের প্রকল্পে সাবমিট করা আছে, আমরা আশা করি অতি শীঘ্র এগুলো অনুমোদন হবে এবং আমরা এই বড় বাজারকে একটা আধুনিক ও প্রথম শ্রেণী বাজারে রূপান্তরিত করতে পারবো বলে আশা করি আমরা। কর্তৃপক্ষের তথ্য মতে বড় বাজার থেকে প্রতি বছর প্রায় 1 কোটি টাকার ইজারা আদায় করে ঝালকাঠি পৌরসভা। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন এই সময়ের বাণিজ্য। এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে প্রায় 5% কমেছে শিল্পপণ্য বিটুমিনের দাম। একই সঙ্গে কমছে পলিইথিলিনের দামও, যদিও দাম বাড়তির তালিকা রয়েছে অ্যালুমিনিয়াম, টিন ও কোবাল্ট। সড়কসহ টেকসই অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় শিল্পপণ্য বিটুমিনের বিশ্ববাজার বর্তমানে নিম্নমুখী। সোমবার সকালে প্রতি মেট্রিক টন এই পণ্য বেচাকেনা হয়েছে $473.80। মাস ব্যবধানে দাম কমেছে 4.72%। দাম কমেছে আরেক শিল্পপণ্য পলিইথিলিনেরও। মাস ব্যবধানে সামান্য কমে দাঁড়িয়েছে $7,100। এদিকে দাম বেড়েছে টিনের। একদিনেই প্রতি টনের দাম $875 বেড়ে দাঁড়িয়েছে $36,888। মাস ব্যবধানে বেড়েছে 6.42%। ঊর্ধ্বমুখী অ্যালুমিনিয়ামের বাজার মাস ব্যবধানে প্রতি টনের দাম 6.61% বেড়ে দাঁড়িয়েছে $2,711.25। আর এক মাসে 4.99% বেড়ে আরেক শিল্পপণ্য কোবাল্ট প্রতি টন বেচাকেনা হচ্ছে $35,000। অন্তরা সেন, সময় সংবাদ। সময়ের বাণিজ্য। পারমাণবিক শক্তি উন্নয়নে এশিয়ার পথিকৃৎ বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হলে শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা এশিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে। সময় সংবাদের এক প্রশ্নের জবাবে কথা বলেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল কিরিল কুমারভ। মস্কো থেকে ফিরে ওমর ইনানের রিপোর্ট। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে পারমাণবিক শক্তি উন্নয়নে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চায় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। I'm from Shomoy Television. How does Rosatom view the strategic role of nuclear energy in strengthening Russia's diplomatic ties with Bangladesh and other Asian countries? সময় সংবাদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল কিরিল কুমারভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হলে তা শুধু পরিচ্ছন্ন জ্বালানি নয়, বরং দেশের সামগ্রিক বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। The Bangladesh project is very important for us
ঢাকা শহরেও মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, তাই আমরা বুঝতে পারি প্রথম ইউনিটের কাজ সম্পন্ন করা এবং এর কার্যকরী পরিচালনা কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারত এশিয়ায় পারমাণবিক শক্তি উন্নয়নে পথিকৃৎ। বহু বছর ধরে এশিয়ার দেশগুলো পারমাণবিক শক্তি উন্নয়নে সতর্ক অবস্থান নিয়েছিল, কিন্তু এখন আমরা ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি। কোমারভ আরও বলেন, এশিয়ায় পারমাণবিক শক্তি নিয়ে একসময় দ্বিধা থাকলেও এখন দেশগুলো আগ্রহী হচ্ছে। বাংলাদেশ ও ভারতের পর ইন্দোনেশিয়া তাদের জাতীয় জ্বালানি কৌশলে পারমাণবিক শক্তি যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। মালয়েশিয়া, ভিয়েতনাম সহ আরও কয়েকটি দেশও একই পথে হাঁটছে। ভিয়েতনামে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আলোচনা চলছে বলে জানান কোমারভ। বড় বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি রোসাটম এশিয়ার বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের জন্য ছোট আকারের ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কাজ করছে। পাশাপাশি গবেষণা, রিয়েক্টর ও চিকিৎসা, কৃষি খাতে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি নিয়েও সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়ার এই সংস্থা। কোমারভের ভাষায়, বাংলাদেশের অগ্রযাত্রা গোটা এশিয়ার জন্য উদাহরণ। ওমর ইনান, সময় সংবাদ, রাশিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে দ্রুত বাড়ছে কোটিপতির সংখ্যা। তথ্য কেন্দ্রীয় ব্যাংকের, জুন শেষে কোটি টাকার হিসাবধারী 1 লাখের বেশি। অর্থের উৎস খোঁজার তাগিদ অর্থনীতিবিদের। রপ্তানির সঙ্গে রেমিটেন্সের সুবাতাস। অর্থবছরের প্রথম 3 মাসে বিদেশে পণ্য বিক্রি বেড়েছে 5.5% বেশি। সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এলো $268 কোটি। এবং ঠিকাদার পালিয়ে যাওয়ায় স্থবির পটুয়াখালীর 23 প্রকল্পের কাজ। ভোগান্তিতে এলাকাবাসী। কার্যাদেশ বাতিল করতে চাইলে মামলা করেন সাব ঠিকাদাররা। আদালতের আদেশের অপেক্ষা। এ ছিল এ সময়ের বাণিজ্যের সময় সংবাদে। সঙ্গে থাকবেন তুষার আহমেদ ইমন। ধন্যবাদ যশোয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়।